যুদ্ধবিরতি মানেই যুদ্ধের শেষ নয়, বরং নতুন যুদ্ধের শুরু। এই এক বাক্যে ইসরায়েলকে আবারও হুঁশিয়ারি দিল ইরান। নেতানিয়াহু যখন আমেরিকা থেকে বিপুল অস্ত্র কিনে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, তখন ইরানের সেনাপ্রধান জানিয়ে দিলেন পরবর্তী আগ্রাসন হলে জবাব হবে পূর্বের চেয়েও ভয়াবহ। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি এক ঘোষণায় বলেন, ইসরায়েল যে লক্ষ্য নিয়ে ইরানে আগ্রাসন চালিয়েছিল তার একটিও পূরণ হয়নি। তিনি বলেন, সব তথ্য প্রমাণ বলছে ইসরায়েল লজ্জাজনকভাবে ইরানের হাতে পরাজিত হয়েছে। মুসাভির দাবি, পশ্চিমা শক্তির মূল লক্ষ্য ছিল ইসলামী প্রজাতন্ত্রের শাসন কাঠামোকে ভেঙে দেয়া এবং ইরানকে খণ্ডবিখণ্ড করা। পারমাণবিক ইস্যু ছিল শুধু একটি অজুহাত, কিন্তু ইরানি জনগণ এবং সেনাবাহিনীর ঐক্য সেই পরিকল্পনাকে সম্পূর্ণ ব্যর্থ করে দিয়েছে। ইরান ইসরায়েল 12 দিনের যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি কার্যকর হয়, সেটি যে ইসরায়েলের কৌশলগত পিছু হটা তা স্পষ্ট করে বলেন ইরানি সেনাপ্রধান। তার ভাষায়, ইসরায়েলিরাই যুদ্ধবিরতির অনুরোধ করেছিল। তারা সাময়িকভাবে নিজেদের গুছিয়ে নিচ্ছে, তবে আবার যদি কোনো ভুল করে আমরা আগের চেয়েও ভয়াবহ প্রতিশোধ নেব। তিনি আরও বলেন, যুদ্ধ যদি আবার শুরু হয় এবং দীর্ঘায়িত হয়, তাহলে তারা এমন সব ইরানি সামরিক শক্তির মুখোমুখি হবে যা এখনও ব্যবহার করা হয়নি। এই বক্তব্যের প্রতিধ্বনি মিলেছে ইরানের সর্বোচ্চ নেতা উপদেষ্টা আলী লারিজানির কণ্ঠেও। তিনি সরাসরি অভিযোগ করেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলে কেবল 3 শাখার নেতাদের নয়, বরং আয়াতুল্লাহ খামেনিকেও হত্যার পরিকল্পনা করেছিল। লারিজানি বলেন, তারা বিশ্বাস করেছিল 5 থেকে 6 দিনের মধ্যেই ইরানের সরকার ভেঙে পড়বে। এই বিশ্বাস তাদের এক ভয়ানক ভুলের ফল, কারণ তারা জানে না ইরানি জাতির ঐতিহাসিক গভীরতা ও সাংস্কৃতিক প্রতিরোধ শক্তি কতটা অটল। আলী লারিজানি আরও জানান, তৃতীয় পক্ষের মধ্যস্থতাকারীরা আলোচনায় আসার পরই যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ মোড় নেয়। তিনি বলেন, তারা বুঝে গিয়েছিল ইসরায়েল এক চূড়ান্ত অচলাবস্থায় পড়ে গেছে, তাই তেল আবিব মরিয়া হয়ে যুদ্ধবিরতির পথ খুঁজছিল। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির পর ইসরায়েলের অস্ত্র কেনা এবং ইরানের হুঁশিয়ারি, এই 2 ঘটনার মধ্যেই স্পষ্ট হয়ে উঠছে এই সংঘাত থেমে নেই, বরং এক নতুন পর্বের অপেক্ষায় আছে গোটা অঞ্চল। এতদিন পর প্রকাশ্যে এলো ইসরায়েলের ক্ষয়ক্ষতির ভয়ঙ্কর তথ্য। ইরানের হামলায় ভেঙে গেছে দেশটির প্রযুক্তির মেরুদণ্ড। ইরান এবং ইসরায়েলের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এমনই সব তথ্য। ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের দক্ষিণে রিহোবেত শহরে ইসরায়েলের বিখ্যাত সামরিক সংশ্লিষ্ট গবেষণাগার ভাইসম্যান ইনস্টিটিউট অফ সায়েন্স পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভির এক প্রতিবেদনে এর বিস্তারিত তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, সামরিক শিল্প কমপ্লেক্সের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ইসরায়েলি শাসন ব্যবস্থার বৈজ্ঞানিক ও সামরিক গবেষণার মূল ভিত্তি হিসেবে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি এখন কার্যত অচল ও বিধ্বস্ত। ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে, ইরানের সুনির্দিষ্ট এই হামলাকে ভুল করে আক্রমণ হিসেবে দেখা হচ্ছে না, বরং এর লক্ষ্য ছিল পদার্থবিদ্যা, বায়োটেকনোলজি ও কৃত্রিম বুদ্ধিমত্তা সহ সামরিক গবেষণার গুরুত্বপূর্ণ এই কেন্দ্রটিকে গুঁড়িয়ে দেয়া। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 13কে দেয়া সাক্ষাৎকারের ভাইসম্যান ইনস্টিটিউট অফ সায়েন্সের প্রেসিডেন্ট আলন টেন স্বীকার করেছেন যে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকাণ্ড কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ ভবনগুলোই অত্যন্ত সূক্ষ্মভাবে আঘাত করায় এর ব্যাপক ও অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি বলেন, ব্যাপক ধ্বংসযোগ্য হয়েছে এবং আমাদের প্রাথমিক মূল্যায়ন $300 মিলিয়ন থেকে $250 বিলিয়ন পর্যন্ত ক্ষতির ইঙ্গিত দেয়। এ বিষয়ে চেনের ব্যাখ্যা, কমপ্লেক্সটির 2টি অংশ ছিল, একটি ছোট আবাসিক ও অন্যটি বৃহৎ বৈজ্ঞানিক অংশ। এর মধ্যেই ইরান তুলনামূলকভাবে বড় অংশটিতে আঘাত করেছে, অর্থাৎ তারা ইনস্টিটিউটের হৃৎপিণ্ডকে লক্ষ্যবস্তু করেছে এবং তাদের হামলা ছিল অত্যন্ত সুনির্দিষ্ট। ক্ষয়ক্ষতির ছবি প্রকাশে বিধিনিষেধ আরোপের বিষয়টি স্বীকার করে তিনি আরও বলেন, ইরান যাতে এসব স্থাপনায় আবারও আঘাত করতে না পারে সেই জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চেনের ভাষ্য, এটা অবশ্যই স্বীকার করতে হবে যে ইরানিরা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার স্থানগুলো পর্যবেক্ষণ করছে। শুধু ভাইসম্যান ইনস্টিটিউট নয়, অনেক সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থান যেগুলো এখনও আমরা প্রকাশ্যে আনিনি। চ্যানেল 13 বলছে, পরিস্থিতি এমন যে ইসরায়েলি বসতি স্থাপনাকারীরা ইরানের সুনির্দিষ্ট হামলা, ব্যাপ্তি ও অনেক জায়গার ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও অবগত নন। বিধিনিষেধ সত্ত্বেও যেসব ছবি ও ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে তাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে। গত 15 জুন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল অধিকৃত অঞ্চলে তৈরি করা ভাইসম্যান ইনস্টিটিউটের বড় ধরনের ক্ষতি হয়। কমপ্লেক্সটির একাধিক অংশকে লক্ষ্যবস্তু করা হয়েছে। একটি নবনির্মিত রাসায়নিক ও ভৌতবিজ্ঞান গবেষণাগার প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এটি এই বছরই চালু হওয়ার কথা ছিল। জীবন ও গণনামূলক বিজ্ঞান চর্চার জন্য নিবেদিত ভবনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত একটি ল্যাবে আগুন লেগেছে। এই স্থাপনাটিতে ক্যান্সার ও কোষ পুনরুৎপাদনের ঔষধসহ গুরুত্বপূর্ণ গবেষণা প্রকল্প চলছিল। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কার্ডিয়াক রিজেনারেশন বিশেষজ্ঞ অধ্যাপক এলদাদ জাহরের। তার 22 বছরের গবেষণার ফসল হৃৎপিণ্ডের হাজারো টিস্যু, ডিএনএ ও আরএনএ, অ্যান্টিবডি এবং ল্যাবে তৈরি ভাইরাসের নমুনাসহ সবই ধ্বংস হয়ে গেছে। তিনি তার গবেষণাগার ধ্বংসের বর্ণনা দিতে গিয়ে বলেন, গত 22 বছর ধরে ল্যাবটি আমার দ্বিতীয় বাড়ি হয়ে উঠেছিল। দেখলাম যে 15 মিনিটের মধ্যেই আগুন সেটিকে কিভাবে গ্রাস করছে। ভবনের 3টি তলা পুরোপুরি ধসে গেছে, কিছুই অবশিষ্ট নেই। কোনো তথ্য নেই, ছবি নেই, নোট নেই, কোনো ইতিহাস নেই। ইনস্টিটিউট জুড়ে ছড়িয়ে থাকা প্রায় 45টি ল্যাব ধ্বংস হয়েছে এবং এতে প্রায় 400 থেকে 500 গবেষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত ল্যাবগুলোর মধ্যে জীবনবিজ্ঞান, অণুজীব বিজ্ঞান ও স্নায়ু বিজ্ঞানের ল্যাবও ছিল, যেখানে অপরিবর্তনীয় টিস্যু স্লাইড ও সেল লাইন নষ্ট হয়েছে। প্রেস টিভি বলছে, ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইনস্টিটিউটের প্রায় 90% ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আর্থিক ক্ষতি হয়েছে আনুমানিক 300 থেকে 570 মিলিয়ন ডলার। ভাইসম্যান ইনস্টিটিউট দীর্ঘ সময় ধরে ইসরায়েলের গোপন পারমাণবিক প্রকল্পের সঙ্গেও যুক্ত। কেননা 1952 সালে গঠিত ইসরায়েলের পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন আর্নস্ট ডেভিড বার্গম্যান। বার্গম্যানকে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র উন্নয়নের মূল কারিগর হিসেবে ধরা হয়। 1950-এর দশকে এই ইনস্টিটিউট নেগেভ মরুভূমি থেকে ইউরেনিয়াম উত্তোলনের কাজে অবদান রাখে। অনেক বিজ্ঞানী ইসরায়েলের পারমাণবিক অস্ত্র প্রকল্পের মূল কেন্দ্র শিমন পেরেস নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টারে কাজ করেছেন। তারা ভাইসম্যান ইনস্টিটিউটের স্নাতক কিংবা শিক্ষক ছিলেন। 2014 সালে সিনসিনাতি বিশ্ববিদ্যালয় ও তেল আবিব বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণা প্রতিবেদনে জানা যায়, এই ইনস্টিটিউট পারমাণবিক পদার্থবিজ্ঞানে বিশেষজ্ঞদের প্রশিক্ষণ দেয়। FBI এর তদন্তেও উঠে আসে, ভাইসম্যান ইনস্টিটিউট পারমাণবিক ও প্রচলিত অস্ত্র উন্নয়নে গবেষণার পাশাপাশি গোপনে যুক্তরাষ্ট্রের সামরিক সিস্টেমেও প্রবেশ করেছে। ইসরায়েলি গণমাধ্যম ও কর্মকর্তারা গত কয়েক দশক ধরে ভাইসম্যান ইনস্টিটিউটকে তাদের প্রযুক্তির মেরুদণ্ড ও বৈজ্ঞানিক ও সামরিক মস্তিষ্ক হিসেবে উল্লেখ করে আসছে। এসব তকমা প্রতিষ্ঠানটির কৌশলগত গুরুত্বকে তুলে ধরে। তবে গত মাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর সুর পাল্টে ফেলেছে ইসরায়েলি গণমাধ্যম ও কর্মকর্তারা। তারা এখন ভাইসম্যান ইনস্টিটিউটকে একটি সাদামাটা বেসামরিক প্রতিষ্ঠান হিসেবে প্রচারের চেষ্টা করছে এবং ইরানের হামলাকে অযৌক্তিক ও প্রতিশোধমূলক প্রতিহিংসা হিসেবে বর্ণনা করছে। এবার নিজের ক্ষেপণাস্ত্র সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে বাংকার বাস্টার বোমা তৈরি করছে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, নতুন সংস্করণের অগ্নি 5 ক্ষেপণাস্ত্রে যুক্ত হচ্ছে 7500 কেজি ওজনের বাংকার বাস্টার ওয়ারহেড, যা ভূগর্ভস্থ ঘাঁটি ও পারমাণবিক স্থাপনাগুলোতে সহজেই হামলা করতে পারে। তবে এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে ভারতের এই বাংকার বাস্টার বোমার লক্ষ্য হবে কোন দেশ? আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন, এই উন্নয়ন শুধু প্রতিরক্ষার নয়, বরং ভারতের আক্রমণাত্মক সক্ষমতার এক নতুন বার্তা। ভারতের শত্রু পারমাণবিক শক্তিধর দেশের তালিকায় প্রথমেই আসে যে দেশটি, সেটি হলো পাকিস্তান। পার্শ্ববর্তী এই দেশের পারমাণবিক স্থাপনাগুলো হতে পারে ভারতের এই বাংকার বাস্টার বোমার লক্ষ্যবস্তু।
ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO এই নতুন ভার্সনের কাজ শুরু করেছে বলে জানায় ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে। এই সংস্করণ আগের অগ্নি 5 এর মতোই 5000 কিলোমিটার বা তার বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম। তবে নতুন সংযোজন হচ্ছে 7.5 টন ওজনের একটি ওয়ারহেড, যা 80 থেকে 100 মিটার গভীর ভূগর্ভে ঢুকে বিস্ফোরণ ঘটাতে পারবে। বিশ্লেষকরা বলছেন, এই ক্ষেপণাস্ত্র মূলত ডিজাইন করা হচ্ছে এমন লক্ষ্যবস্তু ধ্বংসের জন্য যেগুলো ভূগর্ভস্থ কংক্রিটের বহু স্তরের নিচে নির্মিত, যেমন পারমাণবিক গবেষণা কেন্দ্র, গোপন সামরিক ঘাঁটি বা কমান্ড কন্ট্রোল সেন্টার। এটি সরাসরি শত্রু দেশের গভীরে থাকা উচ্চ সুরক্ষিত পরিকাঠামো ধ্বংস করতে পারবে। ভারতের এই উদ্যোগকে অনেকেই যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিযানের প্রতিক্রিয়া হিসেবে দেখছেন। মাত্র কয়েক সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্র আকস্মিকভাবে ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বাংকার বাস্টার হামলা চালায়। ফোর্দো, নাতাঞ্জ, ইস্পাহানে চালানো এই হামলায় ব্যবহার করা হয় B2 স্টেলথ বোমার এবং বাংকার বাস্টার বোমা, যা ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোতে সরাসরি আঘাত হানে। এমন হামলার পরই ভারতের এই উন্নয়ন পরিকল্পনা সবার সামনে এলো। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ভারতের এই পদক্ষেপ সরাসরি বার্তা দিচ্ছে যে ভারত ও যুক্তরাষ্ট্রের মতোই গভীর লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা অর্জন করতে চায়। বর্তমানে ভারতের অগ্নি 5 ক্ষেপণাস্ত্র শুধুমাত্র প্রচলিত ওয়ারহেড বহন করে, কিন্তু বাংকার বাস্টার সংস্করণ যুক্ত হলে এটি আন্তঃমহাদেশীয় পরিসরের পাশাপাশি কৌশলগতভাবে সুরক্ষিত ভূগর্ভস্থ শত্রু স্থাপনাগুলোকে ধ্বংস করার এক অসাধারণ অস্ত্র হয়ে উঠবে। ভারতের এই পদক্ষেপ পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার এক নতুন অধ্যায় উন্মোচন করতে পারে, বিশেষ করে চীন ও পাকিস্তান, যারা বহু ভূগর্ভস্থ ঘাঁটি তৈরি করে এসেছে, তাদের জন্য এটি একটি সতর্ক বার্তা। ফলে এই অস্ত্র পরীক্ষার পর আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশ্লেষকরা বলছেন, ভূরাজনৈতিক টানাপোড়েনের এই সময়ে এমন ক্ষমতা অর্জন শুধু প্রতিরক্ষা নয়, বরং আঞ্চলিক আধিপত্যের দিক থেকেও ভারতের অবস্থানকে আরও জোরালো করবে। প্রশ্ন এখন, এই অস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ কবে হবে এবং তা কোন বার্তা দেবে প্রতিবেশী দেশগুলোকে? এবার যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী থার্ড মোতায়েন শুরু করেছে সৌদি আরব, যা গোটা মধ্যপ্রাচ্য জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। তাহলে কি সৌদি আরব অন্য কোনো দেশের আক্রমণের আশঙ্কা করছে, নাকি যুক্তরাষ্ট্র ভিন্ন কোনো পরিকল্পনা করছে সৌদি আরবকে নিয়ে? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে। বিশ্বের শক্তিশালী ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থাগুলোর মধ্যে একটি হলো যুক্তরাষ্ট্র নির্মিত টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড। স্বল্প, মাঝারি এবং মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম এই থার্ড। এটি একমাত্র মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যা বায়ুমণ্ডলের ভেতরে ও বাইরের লক্ষ্যবস্তুতে বাধা দিতে সক্ষম। আর এই থার্ডের প্রথম মোতায়েন শুরু হয়েছে সৌদি আরবে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে পরিচালিত প্রশিক্ষণ কর্মসূচি অনুসরণ করে জেদ্দা প্রদেশের বিমান প্রতিরক্ষা বাহিনীর গবেষণা কেন্দ্র এক অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের উদ্বোধন করা হয়। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করা এবং কৌশলগত এলাকাগুলোকে রক্ষা করা। এদিকে নিউজ উইক জানিয়েছে, ইসরায়েলি সরকারের ব্যবহার করা থার্ড সিস্টেমটি প্রায়শই অধিকৃত অঞ্চলের দিকে ছোড়া ইরান ও ইয়েমেনের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে। ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচাতে নিজেদের সাম্প্রতিক প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র তার বিশ্বব্যাপী থার্ড ক্ষেপণাস্ত্রের প্রায় 20% রিজার্ভ ব্যবহার করেছে বলেও জানায় নিউজ উইক।
সৌদি আরবের আগে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ইসরায়েলে দ্বিতীয় থার্ড দিয়েছিল যুক্তরাষ্ট্র। গত বছর প্রথম থার্ড ব্যাটারি ইসরায়েলে পাঠানো হয় এবং সিস্টেমটি পরিচালনার জন্য প্রায় 100 মার্কিন সেনা মোতায়েন করা হয়েছিল বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। থার্ড হলো একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যা স্বল্প, মাঝারি এবং মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম। এটি একমাত্র মার্কিন সিস্টেম যা বায়ুমণ্ডলের ভেতরে ও বাইরের লক্ষ্যবস্তুকে বাধা দিতে সক্ষম। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরই তাদের টার্মিনাল ফেজ লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগের চূড়ান্ত পর্যায়ে সেগুলোকে আটকে দিতে পারে থার্ড। সেভাবে থার্ডকে ডিজাইন করা হয়েছে। এই সিস্টেমটি বায়ুমণ্ডলের ভেতরে এবং বাইরে উভয় ক্ষেত্রেই ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যবস্তু করতে পারে। এটি স্বল্প, মাঝারি এবং মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকে দিতে সক্ষম। বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র হুমকির সঙ্গে সহজেই মানিয়ে নিতে পারে থার্ড। থার্ডের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটিতে কোনো বিস্ফোরক ওয়ারহেড নেই। এর পরিবর্তে এটি গতিশক্তি ব্যবহার করে লক্ষ্যবস্তু ধ্বংস করে, অর্থাৎ এটি কোনো ওয়ারহেড বিস্ফোরণ না ঘটিয়েই নিজস্ব শক্তি দিয়ে আগত ক্ষেপণাস্ত্রকে আঘাত করে। সৌদি আরব এখন অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধ একটি দেশ। কিছুদিন আগে দেশটি মিলিয়ন মিলিয়ন ডলারের অস্ত্র ক্রয়ের চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে। সৌদি আরবে রয়েছে অন্যতম বৃহৎ মার্কিন সেনাঘাঁটি। সর্বশেষ দেশটিতে থার্ড মোতায়েন করা শুরু হলো। সব মিলিয়ে ভূ রাজনীতিতে আসছে কি কোনো নতুন মোড়, সেই চিন্তায় বিভোর এখন গোটা বিশ্ব। প্রধানমন্ত্রীর পদ হারালেও থাইল্যান্ডের নতুন মন্ত্রিসভায় নিজের জায়গা ধরে রেখেছেন পেতংতান সিনাওয়াত্রা। সাময়িক বরখাস্তের পর এবার তিনি দায়িত্ব পেয়েছেন সংস্কৃতি মন্ত্রী হিসেবে। বৃহস্পতিবার সকালে ব্যাংককের গভর্নমেন্ট হাউসে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে পেতংতান সহ নতুন মন্ত্রিসভার 14 সদস্য অংশ নেন। শপথ গ্রহণের মধ্য দিয়ে তারা নিজেদের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। থাইল্যান্ডের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য নেশন জানিয়েছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব পাওয়া পেতংতান স্থানীয় সময় সকাল 9:07 অনুষ্ঠানস্থলে পৌঁছান এবং সাংবাদিকদের উদ্দেশ্যে হাসি মুখে শুভেচ্ছা জানান। যদিও এর মাত্র 2 দিন আগেই 1 জুলাই থাই ক্রিমিনাল কোর্ট তার প্রধানমন্ত্রিত্ব সাময়িক স্থগিত করেছিল। মাত্র 37 বছর বয়সী সুন্দরী পেতংতান ক্ষমতা গ্রহণ ও ক্ষমতাচ্যুত হওয়ার পর ব্যাপকভাবে আলোচনায় আসেন। চলুন জেনে নেওয়া যাক কে এই পেতংতান। গ্ল্যামারাস এই তরুণী থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও ফিউ থাই পার্টির প্রতিষ্ঠাতা ধনকুবের থাকসিন সিনাওয়াত্রার ছোট মেয়ে। পদচ্যুত প্রধানমন্ত্রী শ্রেথাও একই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন। পেতংতান ব্যাংককের চুলালঙ্কন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। উং ইং ডাক নামেও পরিচিত পেতংতান 3 বছর আগে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। এর আগে তিনি পারিবারিক হোটেল ব্যবসা পরিচালনায় সহায়তা করতেন। পেতংতানের রাজনৈতিক জীবন শুরু হয় 2021 সালে। ওই সময় ফিউ থাই পার্টির ইনক্লুশন অ্যান্ড ইনোভেশন অ্যাডভাইজারি কমিটির প্রধান হন তিনি। 2023 সালে অনুষ্ঠিত নির্বাচনের 2 সপ্তাহ আগে দ্বিতীয় সন্তানের মা হন পেতংতান। নির্বাচনে তিনি ছিলেন একজন জনপ্রিয় প্রার্থী। তার বাবা থাকসিন রাই রক থাই পার্টি থেকে 2001 সালে প্রধানমন্ত্রী হন। 2006 সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত এ পদেই ছিলেন তিনি। থাকসিনের বোন ইংলাক সিনাওয়াত্রা 2011 সালে প্রধানমন্ত্রী হন। 2014 সালে সাংবিধানিক আদালত তাকে এই পদ থেকে অপসারণ করেন। একই বছর আরেক সামরিক অভ্যুত্থানে কয়েক মাসের জন্য রাজনৈতিক অস্থিরতায় পড়ে থাইল্যান্ড। ওই ঘটনার পর গ্রেপ্তার এড়াতে থাকসিন ও ইংলাক দুজনই দেশ ছেড়ে স্বেচ্ছা নির্বাসনে যান। গত বছরের আগস্টে দেশে ফেরেন থাকসিন। পেতংতান ছিলেন থাইল্যান্ডের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী। তাছাড়া তিনি হচ্ছেন দেশটির দ্বিতীয় নারী প্রধানমন্ত্রীও। এর আগে তার ফুপু ইংলাক সিনাওয়াত্রা দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
রাজপরিবারের প্রতি অনুগত সামরিক বাহিনী ও ফিউথাই পার্টির সঙ্গে সংশ্লিষ্ট জনতুষ্টিবাদী দলগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষমতার লড়াই চলার মধ্যে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন পেতংতার্ন। Поздравляем избранного президента. বিশ্ব রাজনীতির উত্তপ্ত মঞ্চে ফের রাশিয়া যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্কের এক নতুন অধ্যায়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্ট জানিয়েছেন, ইউক্রেনের চলমান যুদ্ধে মস্কো তার মূল লক্ষ্য থেকে পিছু হটবে না। ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকোভের বরাত দিয়ে জানা গেছে, বৃহস্পতিবার 1 ঘণ্টাব্যাপী ফোন আলাপে পুতিন ট্রাম্পকে বলেন, রাশিয়া যুদ্ধের মূল লক্ষ্যে অটল থাকবে, তবে তিনি একই সঙ্গে রাজনৈতিক ও আলোচনা ভিত্তিক সমাধানের জন্য প্রস্তুত থাকার কথাও জানান। মূল লক্ষ্যে বলতে ক্রেমলিন বোঝায় 2022 সালে ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ চালানোর পেছনে ন্যাটোর সম্প্রসারণ রোধ করা এবং পশ্চিমা জোটের হাত থেকে রাশিয়াকে রক্ষা করা। এই যুক্তি কিয়েভ ও পশ্চিমা দেশগুলো প্রত্যাখ্যান করলেও ট্রাম্পের পক্ষ থেকে কিছুটা সমর্থন পেয়েছে। ট্রাম্প ফোনালাপের পর জানান, যুদ্ধবিরতি নিয়ে পুতিনের সঙ্গে কোনো অগ্রগতি হয়নি। তিনি বলেন, আমি যুদ্ধ নিয়ে খুশি নই। এই ফোনালাপ ছিল দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের ষষ্ঠ যোগাযোগ। এর একদিন আগে পেন্টাগন ঘোষণা করে কিছু অস্ত্র সরবরাহ স্থগিত রাখার কথা, যার মধ্যে রয়েছে বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও সঠিক লক্ষ্যভেদী আর্টিলারি। ক্রেমলিনের মুখপাত্র উশাকোভ জানান, অস্ত্র সরবরাহ স্থগিতের বিষয়টি আলোচনায় আসেনি, তবে ট্রাম্প যুদ্ধ দ্রুত শেষ করার ইচ্ছা প্রকাশ করেছেন। মুখোমুখি বৈঠকের সম্ভাবনা না থাকলেও দুই নেতা নিয়মিত যোগাযোগ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্প যুদ্ধের মধ্যস্থতায় আগ্রহী হলেও এখন পর্যন্ত তা ফলপ্রসূ হয়নি। পুতিন এখনো শর্তহীন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, যা ইউক্রেন সমর্থন করে। উশাকোভ বলেন, রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলার জন্য প্রস্তুত হলেও শান্তি আলোচনা কেবল মস্কো ও কিয়েভের মধ্যে হওয়া উচিত। মস্কো সম্ভবত 3 পক্ষের আলোচনা ফরম্যাট এড়াতে চাইছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, জুনের শুরুতে ইস্তানবুলে এক বৈঠকে রুশ কূটনীতিকরা আমেরিকান কূটনীতিকদের বাইরে যেতে বলেছিলেন। পুতিন ও ট্রাম্প যুদ্ধের মাঝামাঝি সময়ে কথা বলেছিলেন, যেখানে পুতিন ইরান ও ইসরায়েল দ্বন্দ্বে মধ্যস্থতার প্রস্তাব দেন। ট্রাম্প তা প্রত্যাখ্যান করে আবার ইউক্রেনের বিষয়ে মনোযোগ দিয়েছেন। উশাকোভ জানান, বৃহস্পতিবারের ফোনালাপে পুতিন ইরানের সঙ্গে সম্পর্কিত সব বিরোধ কূটনৈতিক উপায়ে সমাধানের উপর গুরুত্ব আরোপ করেছেন। গত মাসে যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ করলে মস্কো তা অপ্রয়োজনীয় ও অবৈধ বলে নিন্দা জানায়। একই দিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ডেনমার্কে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা নিয়ে অনিশ্চয়তা আমাদেরকে ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো এবং সরাসরি সম্পর্ক আরও শক্তিশালী করতে বাধ্য করছে। ট্রাম্প কার্যত ইউক্রেনের ন্যাটো সদস্যপদে প্রবেশের চেষ্টা ব্যাহত করেছেন। জেলেনস্কি শুক্রবার ট্রাম্পের সঙ্গে অস্ত্র সরবরাহ স্থগিত নিয়ে কথা বলার আশা প্রকাশ করেছেন। বিরতি, আবার আক্রমণ, ফের থেমে যাওয়া। ট্রাম্পের দ্বিতীয় দফা ক্ষমতা গ্রহণের পর থেকে বিশ্ব ভূরাজনীতি যেন টালমাটাল। কখন কে কাকে আক্রমণ করে বসে তা নিয়েই যত আলোচনা জল্পনা। এবার সেই আলোচনাকে ফের উস্কে দিল উত্তর কোরিয়া। কিম জং উন আরও 30,000 সৈন্য পাঠানোর ঘোষণা দিয়েছেন, যা বড় ধরনের যুদ্ধের ইঙ্গিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ যুদ্ধ শুধু রাশিয়ার নয়, এ যুদ্ধ আমাদেরও। এ বার্তা দিয়েই এবার আরও 30,000 সেনা পাঠাচ্ছেন কিম জং উন। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ফ্রন্টলাইন দুর্বল হয়ে পড়েছে। এই সুযোগে পিয়ংইয়ং এবার পূর্ণদমে ঝাঁপিয়ে পড়ছে মস্কোর পাশে। এতে করে ইউক্রেনে উত্তর কোরিয়ার সেনা সংখ্যা 3 গুণ বাড়ছে।
মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, ইউক্রেনের এক গোপন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে আগামী মাসগুলোতে উত্তর কোরিয়া 25 থেকে 30,000 অতিরিক্ত সেনা রাশিয়ায় পাঠাচ্ছে। মূলত ক্রুক্স অঞ্চলে আগে থেকে মোতায়েন থাকা 11,000 সেনার সঙ্গে একত্র হয়ে এই নতুন বাহিনী মস্কোর হয়ে লড়বে। বিশ্লেষকরা বলছেন এটি কেবল সহায়তা নয়, বরং একটি পূর্ণাঙ্গ সামরিক জোটের প্রতিফলন, যেখানে রাশিয়া ও উত্তর কোরিয়া এখন একই যুদ্ধে শরিক। পশ্চিমাদের শঙ্কা সামরিক বাহিনীর যুদ্ধ ক্ষমতা মাপতে এবং নিজের রাজনৈতিক ঘনিষ্ঠতাকে সামরিক অক্ষরূপ দিতে কিম জং উন ইউক্রেনকে যুদ্ধের পরীক্ষাগার হিসেবে ব্যবহার করছেন। 더 이상 핵무기를 만들지도 시험하지도 않으며 প্রথম দফায় মোতায়েনকৃত 11,000 সৈন্য রাশিয়ার ক্রুক্স অঞ্চলে ইউক্রেনীয় অনুপ্রবেশ প্রতিহত করতে সাহায্য করে, যদিও ওই বাহিনীর অন্তত 4,000 সদস্য নিহত বা আহত হয়েছেন বলে জানা গেছে। এরপরই মস্কোর সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হয় পিয়ংইয়ংয়ের। ভ্লাদিমির পুতিন নিজেই গত এপ্রিলে বিষয়টি নিশ্চিত করেন, আর এখন কিমকে জানিয়ে দিলেন এই লড়াইয়ে আমরা পিছু হটব না। CNN জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই নতুন বাহিনীকে একীভূত করতে প্রয়োজনীয় অস্ত্র, গোলাবারুদ ও পরিবহন প্রস্তুত করছে। কিছু সামরিক বিমানকে ট্রুপ ট্রান্সপোর্টার হিসেবে পুনর্গঠনের প্রমাণ পাওয়া গেছে। স্যাটেলাইট ছবিতেও দেখা গেছে সীমান্তবর্তী ঘাঁটিগুলোতে নতুন ঘনত্ব ও মোতায়েনের প্রস্তুতি। ইউক্রেনীয় গোয়েন্দা নথিতে বলা হয়েছে এই সেনারা শুধু রাশিয়ার পেছন থেকে সহায়তা করবে না, বরং দোনেৎস্ক, লুহানস্ক ও জাপোরিঝিয়ার মতো অধিকৃত অঞ্চলে সরাসরি সম্মুখ যুদ্ধে অংশ নেবে। এমনকি বড় ধরনের আক্রমণেও এদের ব্যবহার করা হতে পারে। এদিকে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে জুলাই বা আগস্ট নাগাদ এই নতুন বাহিনী রাশিয়ায় পৌঁছাবে। ইতোমধ্যে পিয়ংইয়ংয়ের সেনা নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন এটি কেবল সেনা পাঠানো নয়, এটি একটি গভীর কৌশলগত বার্তা। চীন যখন নীরব, আমরা লড়ব। 자기 약속을 지키지 않고 우리 인민의 2024 সালেই জাতিসংঘের এক যৌথ প্রতিবেদনে প্রকাশ পায় পিয়ংইয়ং রাশিয়াকে 100টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 90 লাখ গোলাবারুদ সরবরাহ করেছে। এবার সরাসরি যুদ্ধক্ষেত্র সেনা মোতায়েন সেই সম্পর্কে আধা অক্ষরূপে প্রতিষ্ঠা করছে। আরও ভয়াবহ বিষয় হলো ইউক্রেনের হাতে এসেছে উত্তর কোরিয়ার আর্টিলারি প্রশিক্ষণ ম্যানুয়ালের রুশ অনুবাদ সংস্করণ। অর্থাৎ শুধু অস্ত্র নয়, প্রশিক্ষণও দিচ্ছে পিয়ংইয়ং। পর্দার আড়ালে এই যুদ্ধ এখন আর আঞ্চলিক নয়, এটি বিশ্বব্যাপী অঘোষিত অক্ষের লড়াই। পিয়ংইয়ং শুরুতে 2024 সালের শরৎকালে রাশিয়ায় সেনা পাঠায়। তখন সেটিকে অনেকে বলেছিলেন সীমিত সাহায্য, কিন্তু আজকের ঘোষণার পর সেই ধারণা অনেকটাই বদলেছে। বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধের নিষ্পত্তি যতই বিলম্বিত হবে, ততই পিয়ংইয়ংয়ের জড়িত হওয়া আরও গভীর হবে। আর তা শুধু রাশিয়া নয়, গোটা ইউরোপ ও যুক্তরাষ্ট্রের জন্য এক নতুন সংকেত হয়ে উঠছে। বিশ্ব মানবিক সহায়তার ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়ের অবসান। 6 দশক ধরে বিশ্বের দরিদ্র, বিপন্ন ও যুদ্ধবিধ্বস্ত মানুষের পাশে দাঁড়ানো যুক্তরাষ্ট্রের USAID সংস্থার স্বাধীন অস্তিত্বের শেষ দিন ছিল সোমবার। এই সংস্থার বিলুপ্তির সিদ্ধান্তে প্রকাশ্য ক্ষোভ জানিয়েছেন সাবেক 2 মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও জর্জ W. বুশ, যা মার্কিন রাজনীতিতে বিরল ঘটনা। এক আবেগঘন ভিডিও বার্তায় ওবামা বলেন, USAID-কে বিলুপ্ত করা এক বিশাল ভুল। এটি শুধু একটি সংস্থার অবসান নয়, বরং মানবতার জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি আরো বলেন, আপনাদের কাজ যুগের পর যুগ ধরে মানুষের জীবন বদলে দিয়েছে, বদলাবে। 1961 সালে প্রেসিডেন্ট জন F. কেনেডির হাতে গড়ে ওঠা USAID ছিল যুক্তরাষ্ট্রের নরম শক্তি ও কূটনৈতিক প্রভাব বিস্তারের প্রধান হাতিয়ার। বিশ্বজুড়ে দারিদ্র্য, দুর্ভিক্ষ, রোগ ও সংঘাতের বিরুদ্ধে লড়াইয়ে এই সংস্থার অবদান অনস্বীকার্য। সুদান, সিরিয়া, গাজা সহ নানা অঞ্চলে কোটি কোটি মানুষের জন্য পানি, খাদ্য, চিকিৎসা ও উন্নয়ন সহায়তা পৌঁছে দিয়েছে USAID।
কিন্তু ট্রাম্প প্রশাসন ক্ষমতায় এসে এই সংস্থাকে চরমপন্থী বামপন্থীদের আস্তানা ও অর্থ কেলেঙ্কারির কেন্দ্র বলে অভিযুক্ত করে। ট্রাম্পের ঘনিষ্ঠ ধনকুবের ইলন মাস্কও একে অপরাধী সংগঠন বলে কটাক্ষ করেন। হঠাৎ করেই হাজার হাজার কর্মীকে ইমেইলে চাকরিচ্যুত করা হয়, অফিস ও সিস্টেমে প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়। সোমবার ছিল ইউএসএইডের শেষ দিন। পরদিন থেকেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নির্দেশে সংস্থাটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অধীনে চলে যায়। নতুন নাম আমেরিকা ফার্স্ট। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নতুন প্রক্রিয়ায় প্রতিটি করদাতার অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে। এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বের দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী। দ্য ল্যান্সেট সাময়িকীর এক গবেষণায় বলা হয়েছে, ইউএসএইডের কার্যক্রম বন্ধ হয়ে গেলে 1,40,00,000-এর বেশি মানুষ মৃত্যুর ঝুঁকিতে পড়বে, যার 1/3 শিশু। গবেষক ডাভিদের রাসেলা বলেন, অনুন্নত দেশগুলোর জন্য এই ধাক্কা হবে বৈশ্বিক মহামারী বা বড় ধরনের যুদ্ধের মতোই। সাবেক প্রেসিডেন্ট বুশ তার বার্তায় বলেন, আপনারা আমেরিকার আসল শক্তি, আপনাদের মানবিক হৃদয়। 2,50,00,000 মানুষের জীবন বাঁচিয়েছে ইউএসএইড। এটা কি আমাদের জাতীয় স্বার্থের বাইরে? বিশ্বজুড়ে এই সংস্থার অবদান শুধু মানবিক সহায়তার সীমাবদ্ধ ছিল না। আধুনিক কৃষি বিপ্লব, গণতন্ত্র প্রতিষ্ঠা, রোগ প্রতিরোধ, অর্থনৈতিক উন্নয়ন সব ক্ষেত্রে ইউএসএইড রেখেছে অগ্রণী ভূমিকা। বহু দেশকে দারিদ্র্য থেকে মুক্তি ও উন্নয়নের জন্য এগিয়ে নিতে সহায়তা করেছে এই সংস্থা। এই আবেগঘন বিদায় অনুষ্ঠানে চমক হিসেবে যুক্ত হন বিখ্যাত গায়ক ও মানবাধিকার কর্মী বনো। কণ্ঠরুদ্ধ করে তিনি কবিতা আবৃত্তি করেন, যেখানে উঠে আসে অপুষ্টিতে মারা যাওয়া শিশুদের কথা, উঠে আসে ইউএসএইড কর্মীদের প্রতি কৃতজ্ঞতা। তিনি বলেন, তোমাদের ডাকাত বলা হয়েছে, অথচ তোমরাই ছিলে আমাদের সেরা। বিশ্লেষকরা বলছেন, ইউএসএইডের বিলুপ্তি শুধু যুক্তরাষ্ট্র নয়, গোটা বিশ্বের মানবিক সহায়তা ব্যবস্থার জন্য এক অন্ধকার অধ্যায়ের সূচনা। এখন দেখার বিষয়, এই শূন্যতা কিভাবে পূরণ হবে আর মানবতার পাশে কে দাঁড়াবে।